মীর হাউজে সকাল থেকেই হালকা খুশির আমেজ লেগে আছে আহাদ আর হৃদিকে ঘিরে। আজকে হৃদির পরিবারের সবাই এ বাড়িতে আসবে হৃদিকে নিয়ে যেতে। আর তাছাড়া নতুন বউ দেখতেও অনেকের আসার কথা। সব মিলিয়ে বাড়িটির প্রতিটি কোণেই যেন ব্যস্ততার ছোঁয়া। আর এরই মধ্যে সেই সকাল থেকে তানভীর আহিয়ার পিছু পিছু ঘুরঘুর করছে। মাঝে মাঝে এটা সেটা বলে খোসাচ্ছে, তবে আহিয়া তাকে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছিল না। সে এবার বিরক্ত হয়ে উঠে সোজা নিচে চলে এলো। তানভীরও তার পিছু যেতে যেতে আহিয়াকে উদ্দেশ্য করে গেয়ে উঠল। এই যে বিয়ান সাহেব, ভাব নিন না, একটা মাত্র বিয়াই আপনার, দেখাও দেখেন না। ঠিক শেষ সিঁড়িতে পা রাখতেই পেছন থেকে কারো শক্তপোক্ত একটা হাত পড়ল তার কাঁধে। সে চমকে ঘুরে তাকালো, দেখে আদনান আরেক ধাপ সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে। তানভীরের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, বেআইন না দেখলে কি হবে, তোর বেআই তো আছে। চল, জাগানাকা ব্রেকফাস্ট করব, খুব খেয়াল রাখবো তোমার। তার কথা শুনে তানভীরের মুখের হাসিটা মিলিয়ে গেল। আনিকা আর রাইসা তখন টেবিলে বসে নাস্তা করছিল। তানভীরের সেই চুপসে যাওয়া বেলুনের মতো চেহারা মুখ চেপে হেসে উঠল। আদনান এক প্রকার জোর করেই তাকে এনে নিজের পাশের চেয়ারে বসালো। তানভীরের আরেক পাশে রাইসা বসা। সে একটু কাত হয়ে রাইসার কানে ঝুঁকে ফিসফিস করল, রাইসা, জোর বাঁচা বেঁচে গেছিস, ভালোই হয়েছে। তো দুলাভাই এই ধলা ডাক্তার হয় নাই, না হাসে না কাঁদে, মনে হচ্ছে কেউ ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, সারাক্ষণ মিলিটারিদের মতো গম্ভীর হয়ে থাকে। রাইসাও ফিসফিস করে বলল, চুপ থাক, তা না হলে বন্দুক ঘুরে তোর কপালে এসে ঠেকতে পারে। আহাদ রাজাই বেস্ট। এক বান্দর আরেক বান্দরের সুনাম তো গাইবেই। রাইসা কথাটা কটাক্ষ করে বললেও সেসব গায়ে মাখল না তানভীর, বরং আরও শিরদাঁড়া সোজা করে ভাব নিয়ে বসল, যেন রাইসা তাদের খুব প্রশংসা করেছে। রাইসা এটা দেখে হালকা বিরক্ত হলো। রাইসার বনের জন্য আদনানকে পছন্দ হয়েছিল, কারণ আদনান ডাক্তার, আবার দেখতেও সুন্দর। কিন্তু তার মন খারাপ হলো আহাদের সাথে হৃদির বিয়ে হওয়াতে। তবে কি আর করার, তারা একে অপরকে ভালোবাসে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলো হৃদি। লাল শাড়ির পাড়ে হালকা রূপালি কাজ, মুখে এক চিলতে হাসি আর মায়াবী ক্লান্তি। পাশেই আদিবা। সকাল থেকে আদিবা হৃদির সাথেই আছে, কারণ আহাদ বেড়ানোর সময় কড়াভাবে তাকে আদেশ করে গেছে সে না আসা পর্যন্ত যেন হৃদির সাথেই থাকে, এক সেকেন্ডের জন্য যেন না সরে। আহাদের আজকে বাধ্য হয়ে বের হতে হয়েছে। আজকে সংসদে তার শপথ পাঠ হবে, তার আরও একটা নতুন যাত্রার শুরু। আজকে দুপুর 2টোয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে তার নাম ঘোষণা করা হবে। তাই তার বাবার সাথে বেরিয়ে গিয়েছে তাড়াতাড়ি করে। হৃদি নিচে নামতেই চোখ পড়ে আদনানের দিকে, তবে আদনান চোখ নামিয়ে রেখেছে। তবুও আদনানকে দেখে কেমন অস্বস্তি হলো তার, আবার কেন জানি রাগও হলো। হৃদিকে দেখেই ছুটে আসে আহিয়া। আনিকাও খাবার শেষ করে উঠে তাদের সাথে যোগ দেয়। 3 বান্ধবী মিলে হলঘরের সোফায় গিয়ে বসে। হালকা হাসি ঠাট্টা গল্প জমে উঠে 3 জনের মধ্যে। তার মাঝে আহিয়া উঠে হৃদির হাত টেনে ধরে বলল, ও তুই তো নাস্তাই করিস নাই, ভাইয়া তো সকাল সকাল চলে গেল, বললো তুই ঘুমাচ্ছিস, যেন না রাখি। এখন চল নাস্তা করবি, আমিও করি নাই। হৃদি অনিচ্ছায় মাথা নেড়ে বলল, খিদে নেই, ইচ্ছে করছে না। হালিমা বেগম তখন পাশেই টুকটাক কাজ করছিল। হৃদির কথা শুনে মুখ টিপে হাসির সংযত রেখে বললেন, আহিয়া, কি যে বলিস না, এক হাঁড়ি বিরিয়ানি খেলে কি আর কারোর খিদে লাগে? কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল হৃদির। চমকে তাকালো হালিমা বেগমের দিকে। তিনি এবার হাসি চেপে রাখতে পারল না। হৃদির লজ্জায় কান গরম হয়ে গেল। মনে মনে বলল, ছি ছি, কি কি এক কাণ্ড! এখন হাড়ির কথা কি সবাই জেনে যাবে? কি দরকার ছিল খিদের কথা বলার? না আমি বলতাম, আর না উনি হাড়ি সহ নিয়ে যেত। ইস! আহিয়া আর আনিকা অবাক হয়ে একসাথে তাকালো হৃদির দিকে। সে চোখ বন্ধ করে রেখেছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সত্যি এমন কিছু ঘটেছে। আহিয়া আর আনিকা একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, এক হাঁড়ি বিরিয়ানি! মুহূর্তেই হাসিতে ফেটে পড়ল হৃদি। এতে আরও লজ্জিত হলো বান্ধবীদের কাছে। কপাল চুলকানোর ভান করে নিজের মুখটা ঢাকতে চাইল, তবে আহিয়া আর আনিকা গড়াগড়ি করে হেসেই চলছে।
সারাদিন ধরে হৃদি যেন এক অদ্ভুত যুদ্ধ লড়ছে। একের পর এক মেহমান আসছে, তাদের সামনে শাড়ি পরে কাঠের পুতুলের মতো বসে থাকা এ কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবাই, যে যেন সে কোনো মূল্যবান শিল্পকর্ম, যার প্রতিটি খুঁটিনাটি পরখ করে দেখার দায়িত্ব সবাই কাঁধে নিয়েছে। কিন্তু কেউই খালি হাতে দেখছে না, সবাই প্রশংসা করে কিছু না কিছু পরিয়ে দিয়েছে। অবশেষে সন্ধে নেমে আসতেই লোকজনের ভিড় কিছুটা কমল, আর সেই সুযোগে হৃদি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। আহাদের রুমে ঢুকতেই বুকের ভেতর কেমন দপদপ করে উঠল। এখন তো এটা তারও রুম ভাবতেই গালের দুপাশে লাজুক রং ছড়িয়ে পড়ল। নিজের হাতেই যেন নিজের লাজ ধরা পড়ে গেল। মাথা নিচু করে পাশের সোফায় বসল, ভারী শাড়ির আঁচল ঠিক করে নিল, ক্লান্তিতে মাথাটা এলিয়ে দিল পিছনে। আহাদ সেই সকালে বেরিয়েছে, আর এখন প্রায় 7টা বাজতে চলল। যদিও এর মধ্যে একবার ফোন আর দুবার মেসেজ করেছে, তবুও তার ভেতরটা কেমন হাহাকার করে উঠল। এত এত মানুষ তার চারপাশে, তবুও কেন যেন ভীষণ একা লাগছিল। এমন সময় দরজা খোলার শব্দে হৃদি কাত হয়ে তাকাতে হৃদয় স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আহাদ ভেতরে ঢুকছে, সাদা পাঞ্জাবির হাতা কুনি পর্যন্ত মুড়ানো, চুলগুলো হালকা এলোমেলো, মুখে একরাশ ক্লান্তির ছাপ। তাকে দেখেই হৃদি ধরফর করে দাঁড়িয়ে পড়ল। আহাদ একটু এগিয়ে এসে জিজ্ঞেস করল, ভয় পেয়েছ? তার ক্লান্ত কণ্ঠেও এক অদ্ভুত কোমলতা। হৃদি মাথা নিচু করে উত্তর দিল। হুম। আহাদ পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বেড সাইডের টেবিলে রাখল। ধীরে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। আহাদের ডান হাতের পিঠ আলতো করে ছুঁয়ে গেল তার গল। সেই স্পর্শে হৃদির শ্বাস আটকে এলো, চোখ দুটো বন্ধ হয়ে গেল অজান্তেই। হৃদির কোমল গালে হাত বুলিয়ে নিচু গলায় বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি এখানে বসো। এই বলে ঘুরে যেতে নিলেই পেছন থেকে হৃদির কণ্ঠে কেঁপে উঠল। মন্ত্রী মশাই। আহাদের পা থেমে যায় সেই ডাকে। আহাদের থমকে দাঁড়ানোই যথেষ্ট বোঝানোর জন্য যে এ শব্দ তার ভেতর কতটা আলোড়ন তুলেছে। সারাদিনে সবার মুখ থেকে পাওয়া মন্ত্রী সাহেব এর সম্বোধনের তার কানে এমন মধুর লাগেনি যতটা এই মুহূর্তে তার প্রেয়সীর মুখে শুনে লেগেছে। সে তৃষ্ণা ভরা চোখে তাকিয়ে রইল তার দিকে। হৃদির বড্ড লোভ জাগলো মনের কোণে এই এলোমেলো আহাদ রাজাকে একটু জড়িয়ে ধরার। সেই লোভটা আর ধামাচাপা দিয়ে রাখতে পারল না, মুখ ফসকে বলেই ফেলল, আমাকে একবার জড়িয়ে ধরবেন মন্ত্রী মশাই, আপনাকে জড়িয়ে ধরার বড্ড শখ আমার। আহাদের কাছে তার প্রেয়সীর সেই শখটা বড়ই মায়াবী লাগছে। সে এক মুহূর্ত তাকিয়ে থাকলো সেই মায়াবী মুখখানার দিকে, তারপর ধীরে হাত বাড়িয়ে টেনে আনলো নিজের বক্ষস্থলে। পরম আবেশের সাথে জড়িয়ে ধরল তার প্রেয়সীকে। হৃদি মাথাটা গুজে দিল আহাদের বুকের ঠিক নিচে। অনুভব করলো তার হৃদয় স্পন্দন জোরে, খুব জোরে ধুকপুক করছে। পেছন থেকে 2 হাত আঁকড়ে ধরে রাখলো আহাদকে। মনে হলো বহু প্রতীক্ষার পর সে এই আশ্রয়টা পেয়েছে। অজান্তেই তার কান্না চলে এলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আহাদের বুকে মাথা রেখেই। আহাদ স্পষ্ট বুঝতে পারল, তবে কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার আর শক্তি ছিল না, কারণ তার নিজেরও চোখের কোণে অশ্রুকণা জমেছে, কণ্ঠ ভারী হয়ে এসেছে। হৃদি প্যাস প্যাস করে নাক টেনে আহাদের পাঞ্জাবির বুকের অংশ ভিজিয়ে ফেলেছে। হঠাৎ অনুভব করলো আহাদ হাতের বাঁধন শক্ত হয়ে আসছে। হৃদি নড়ে চড়ে উঠে ভেজা কণ্ঠে বলল, এত শক্ত করে কেউ ধরে? মেরে ফেলবেন নাকি আপনি? আহাদও নেশালো গলায় বলল, ফেলবো তো, একদম আমার বুকের সাথে পিছিয়ে মেরে ফেলবো। হালকা হাসলো হৃদি, নাক টেনে বলল, মৃত্যুর প্রক্রিয়া যদি এত সুন্দর হয় তবে আমি আমৃত্যু মনে করে গ্রহণ করব। আহাদও কিঞ্চিত হাসলো সেই কথায়। নিজের বুক থেকে হৃদির মাথা তুলে আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। কপালে কপাল ঠেকিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাস আছড়ে পড়ল হৃদির মুখে। বিদ্যুতের মতো ঝটকা মারল তার শরীর। আহাদ আবারও তাকে বুকে চেপে ধরল। এমন সময় ঠকঠক করে দরজায় কড়া পড়ল। এতে খানিকটা বিরক্ত হলো আহাদ। হৃদি নিজেকে সরিয়ে নিল আহাদের থেকে। আহাদ গিয়ে দরজা খুলে দেখল ঋতু দাঁড়িয়ে আছে। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? ডিস্টার্ব করছিস কেন? ঋতু দ্রুত নজর নামিয়ে নিল, নিচু কণ্ঠে বলল, নতুন ভাবির বাড়ি থেকে মেহমান আইছে, খালাম্মা আপনাদের নিচে ডাকে। আহাদ আর চোখে তাকালো হৃদির দিকে। হৃদি আবার সেই লাজে ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে ব্যস্ত।
আহাদ গম্ভীর কণ্ঠে বলল। ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঋতু চলে গেল সেখান থেকে। আহাদ আবার ধপ করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই খানিকটা নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে মিশে রইল অগণিত অপ্রকাশিত কথা। সময় তখন রাত আনুমানিক 8টা ছুঁই ছুঁই। হলঘরের ঝাড়বাতির আলোয় চারপাশ ঝলমল করছে। সেখানে বসে আছেন হৃদির পুরো পরিবার। বেশ কিছুক্ষণ হয়েছে তারা এসেছে, কিন্তু এখনও আহাদ কিংবা হৃদিকে চোখে পড়েনি। বড়রা সবাই গল্পে মশগুল। মাহি আর আদিবা দুইজনেই এক কোণে বসে ড্রয়িং বুক দেখছে। দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে। এটা দেখে একটু হাসলো সবাই। এমন সময় সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ আর হৃদিকে। হৃদি সেই লাল শাড়িতেই আছে, তবে আহাদ কালো স্যুট পরেছে। একে অপরের হাত ধরে ধীরে ধীরে নেমে এলো হলঘরে। তারেক রায়হানের দৃষ্টি আটকে গেল তার মেয়ের মুখে। লাল শাড়ির আভায় হৃদি যেন রক্তিম দ্রুতি হয়ে ফুটে উঠেছে। মুহূর্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো, বুকের ভেতর হাহাকার করে উঠল। লুকিয়ে চোখের কোণ মুছে ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসির রেখা টেনে আনলেন। মাহি হৃদিকে দেখেই চিৎকার করে উঠল। খালামণি। এসেই জড়িয়ে ধরল হৃদিকে। হৃদি হাত তুলল আলতো করে, কিন্তু ঠিকঠাক জড়িয়ে ধরতে পারল না, কারণ তার এক হাত এখনও আহাদের হাতে বন্দি। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। উপস্থিত সবার দিকে এক ঝলক তাকিয়ে সে নিচু গলায় ফিসফিস করে বলল, কি করছেন? ছাড়ুন না। আহাদও সামান্য কাত হয়ে ঠোঁটে আধা বদমায়েশি হাসি টেনে বলল, ধরেছি কি ছাড়ার জন্য? এখানে সবাই আছে তো। আহাদ চোখ টিপে বলল। সো হোয়াট? হৃদি ভ্রু কুঁচকে বলল। আপনি কি লজ্জা করছে না? আহাদ চোখ পিটপিটিয়ে প্রতি উত্তর করল, করছে তো, দেখতে পাচ্ছ না? না, পাচ্ছি না। এখন কি তোমার শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিতে হবে? হৃদি অসহায়ের মতো ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই তারেক রায়হান এগিয়ে এসেন। হালকা হেসে কাপা কণ্ঠে বললেন, আম্মা যান। হৃদিও বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল। কণ্ঠ কাঁপিয়ে বলল, আব্বু। আহাদ কিঞ্চিত বিরক্ত হলো, বাধ্য হয়ে হৃদির হাত ছেড়ে দিল। হৃদি মুহূর্তেই বাবাকে জড়িয়ে ধরল। তারেক রায়হান তার মাথায় ছেনের হাত বুলিয়ে দিলেন। আর এই দৃশ্য আহাদের সহ্য হলো না। তার হৃদয়ে যেন কেউ ছুরি চালালো। কি ভয়ানক ঈর্ষা, কি অদ্ভুত অধিকার! মুহূর্তেই তার চোখের দৃষ্টি বদলে গেল। ঘাড় মোচড় দিয়ে শব্দ তুলে অন্যত্র গিয়ে বসল। বসে থাকলেও দৃষ্টি আটকে রইল ওই বাবা মেয়েতে। তার গলার ভেতরে ঈর্ষা যেন কাটার মতো খোঁচা মারতে লাগলো। হৃদি মাথা তুলে বাবাকে জিজ্ঞেস করল, মামা আর আম্মু আসেন নাই? তারেক রায়হান মৃদু হাসলেন। তোমার মামা ভোলা চলে গেছে, আর তুমি তো যাবেই আমাদের সাথে, তাই তোমার আম্মু আসে নাই। হৃদি ঠোঁট উল্টে বলল। ও। কণ্ঠে অভিমান, চোখে প্রত্যাশাহীনতা। একটু নীরবতার পর হৃদি এগিয়ে গেল সুমন আর ঈশানীর দিকে। ঈশানীর সাথে রাগ অভিমান কালোই মিটে গেছে। বিদায় নিয়ে আসার সময় কি কান্নাটাই করেছে ঈশানী। সুমন আর ঈশানীর মাঝখানের ফাঁকা জায়গায় এসে বসল হৃদি। তার মুখোমুখি আহাদ বসে আছে। তার পাশ ঘেঁষেই বসে আছে তার বাবা। তবে একে অপরের দিকে ঘুরেও দেখছে না, যেন দৃষ্টি মিললেই ঝড় বয়ে যাবে। দুজনই কেমন শক্ত হয়ে বসে আছে। অবশেষে সব দ্বিধা সরিয়ে তারেক রায়হান মুখ খুললেন। দেখুন, আমি আপনার মতো রকচটা মানুষকে আমার মেয়ের জামাই হিসেবে চাইনি, সেটা ভালো করেই জানেন। আমি শুধু আমার মেয়ের কথা ভেবে রাজি হয়েছি। বাঁকা হাসল আহাদ, দৃষ্টি হৃদির দিকে রেখে বলল, আপনি মোটেও আপনার মেয়ের কথা ভাবেননি, আপনি আপনার সম্মানের কথা ভেবেছেন। তারেক রায়হানের চোখে দৃঢ়তা নেমে এলো। আমি যদি বলি আমার সম্মানই আমার মেয়েরা। আহাদ এবার আর চোখে তাকালো তারেক রায়হানের দিকে। তারেক রায়হানের দৃষ্টিতে চ্যালেঞ্জ, বীরত্ব আর ভালোবাসা মেশানো। তিনি কণ্ঠ খানিকটা ভারী করে বললেন, আমার 3 মেয়ে, আমার জন্য 3টা জান্নাত। তাদের গায়ে হাত তো দূরের কথা, একটা টোকাও দেইনি কখনো। আমি যদি কোনোদিন জানতে পারি আপনার জন্য আমার মেয়ের শরীরে আঁচ পড়েছে, সেদিনই আমি নিজে এসে আমার মেয়েকে নিয়ে যাব। আহাদ কিঞ্চিত হাসল, হৃদির দিকে তাকালো অদ্ভুত মায়াভরা দৃষ্টিতে। কণ্ঠ ভারী করে বলল, আপনার মেয়ে যদি হয় আপনার জন্য জান্নাত, তবে সে আমার জন্য জান্নাতের সুবাস, আর সেই সুবাস আমার প্রয়োজন যে কোনো মূল্যে।
তারেক রায়হান কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন আহাদের দিকে, তার মনোভাব বোঝার চেষ্টা করলেন। আর এতটুকুতে তিনি বুঝলেন আহাদ রাজা ওপর থেকে দেখতে যেমন রকচটা মনে হয়, ভেতরে সে তার মেয়ের জন্য ছায়া, প্রাচীর, সমুদ্রের গভীরতা। তার মেয়ে হয়তো সেটাই দেখেছে, তবে মুখে আর কিছুই বললেন না, শুধু নীরব রইলেন। আহাদের কথায় তার ভেতরে একরকম প্রশান্তি নেমে এলো। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরা দিল। রাতের খাওয়া দাওয়া সবে শেষ করলো সবাই। নিচতলায় এখন হৃদিকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, কিন্তু ওপরে আহাদের রুমে বাতাসটা ভারী, উত্তপ্ত, দাবি আর আবেগের সংঘর্ষে কম্পমান। আহাদ তার কিং সাইজের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, শরীর ভঙ্গিতে একগুঁয়েমি, চোখে দখলের আগুন। সে সরাসরি নাকচ করে দিয়েছে হৃদি কিছুতেই যেতে পারবে না। আর হৃদি তার পাশে দাঁড়িয়ে নিচু গলায় অনুনয়ের স্বরে বলছে, কেন এমন করছেন? যেতে দিন না। আহাদ সোয়াল শক্ত করে টকবগে চোখে তাকালো তার দিকে। মাথাটা প্রচণ্ড আকারে গরম হয়ে আছে। সবে কালোই তার প্রেয়সীকে পেয়েছি সে, আর এরই মধ্যে আবার যাওয়ার কথা উঠছে কেন সে বোঝে না। তার ওপর আজকে সারাদিন তার কেটেছে বাহিরে বাহিরে, একটু সময় নিয়ে ভালো করে দেখতেও পারল না। আহাদ কর্কশ কণ্ঠে একই কথা আবার বলল, রিদি, আমি দ্বিতীয়বার বলেছি, আর যেন বলতে না হয়। হৃদি গলার স্বর নরম করে তার মন গলানোর চেষ্টা করল। দেখুন, আমারও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো একটা রেওয়াজ, আর আব্বুও নিতে এসেছে। এখন যদি না যাই তাহলে কেমন দেখাবে না? কেমন দেখাবে মানে? আমার চেহারা নষ্ট হয়ে যাবে? আহাদ কপাল গুছিয়ে নিল, এক মুহূর্ত তাকিয়ে রইল হৃদির দিকে, অতঃপর হঠাৎই এক ঝটকা মেরে তাকে টেনে বসালো নিজের উরুর ওপর। আহাদের এমন কাণ্ডে হকচকিয়ে যায় হৃদি। লজ্জা আর উত্তেজনায় বুক দ্রুত নামা ওঠা করছে। তার কপালে কপাল ঠেকিয়ে আহাদ বিড়বিড় করল, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। ওয়ার্ন করেছিলাম যেন আমাকে যেন আর বলতে না হয়। হৃদি শুধু দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো। কোনো কিছু বলার ক্ষমতা বা শক্তি কোনোটাই অবশিষ্ট নেই তার শরীরে। শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে। অপ্রতিরোধ্য আকর্ষণে দেহটা এলিয়ে পড়ল আহাদের ওপর। আহাদ তাকে দু হাতে সামলে নেয়। তার লালচে বর্ণ নরম গালে আহাদের চওড়া ওষ্ঠের উষ্ণ ছোঁয়া পড়তেই কুঁকড়ে যায় কোমল দেহখানা। আহাদ আরও বেশ কিছুক্ষণ ছন্নছড়া হয়ে যায়। এমন সময় দরজার ওপাশ থেকে হালিমা বেগমের ডাক ভেসে আসে, রিদিতা, আহাদ, দিদি। কিন্তু আহাদ যেন শুনছেই না সেই ডাক। হৃদি ধরফর করে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আহাদ বিরক্ত হলো, নাকের ডগা ফুলে উঠল রাগে। হৃদি কেমন হাঁপাতে হাঁপাতে নিজের নিঃশ্বাস গোছালো, চুলগুলো ঠিক করে দুপাশে ফেলে দ্রুত দরজা খুলে দিল। হালিমা বেগম কিছুটা আন্দাজ করতে পেরেছেন, তবুও উপায় ছিল না। হৃদি আর চোখে আহাদের দিকে একবার তাকালো, আবার মাথা নিচু করে বলল, চাচি, আম্মু। হালিমা বেগম হৃদির শরীরের উষ্ণতা অনুভব করতে পারলেন। কোনোরকম নজর সরিয়ে গলা পরিষ্কার করে বললেন, তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে, চলো। আহাদ সাথে সাথে তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল, কর্কশ কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানালো। ও কোথাও যাবে না চাচি আম্মা, নিচে গিয়ে সবাইকে জানিয়ে দাও। হালিমা বেগম কঠোর চোখে তাকালেন। এটা কি ধরনের কথাবার্তা আহাদ? ওকে ওর বাবা নিতে এসেছে, সবাই নিচে অপেক্ষা করছে, আর এখন তুই বলছিস ও যাবে না? হ্যাঁ। নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আহাদ। হালিমা বেগম এবার বিরক্ত হলেন, বললেন, এমন কেন করছিস? কালই তো আবার চলে আসবে। কাল যখন আসবে তাহলে কষ্ট করে যাওয়ার দরকার নেই। এটা একটা রেওয়াজ, বিয়ের পরের দিন বউকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হয়। আহাদ এক ধাপ এগিয়ে এসে উচ্চ কণ্ঠে বলল, কি বানিয়েছে এর আওয়াজ? যে বানিয়েছে সে নিশ্চয়ই বউকে ভালোবাসতো না। শালা আস্ত একটা বচ্চা, নিচে বউ রাখবে না বলে কি একখানা রেওয়াজ বানিয়ে দিল। আমি মানি না কোনো রেওয়াজ। আহাদের এই উদ্ভট কথা শুনে হৃদি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এমন সময় নিচ থেকে আবারও ডাক পড়ল। হালিমা বেগম তাড়া দিয়েই বললেন, চলো চলো, নিচে ডাকছে। হৃদি দ্বিধায় পড়ে দাঁড়িয়ে আহাদের দিকে তাকিয়ে রইল। আহাদ তার দিকেই জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। হালিমা বেগম এবার টেনে বলল, চলো তো, ওর দিকে কি দেখছো? ও পাগলের মতো কথাবার্তা বললেই হবে নাকি? হালিমা বেগম এক প্রকার জোর করেই টেনে নিয়ে গেল।
নিচে আসতেই একে একে সবাই বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে শুরু করলো। হৃদি মূল দরজার কাছে আসতেই পা থেমে যায়। শেষবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকালো ওপরের দিকে। আহাত তখন ওপরে করিডোরের গ্রিল ধরে সেই একইভাবে তাকিয়ে আছে তার দিকে। হৃদির মনে হলো সেই দৃষ্টি তাকে বিদ্ধ করে দিবে। দ্রুত নজর সরিয়ে সবার পিছু দৌড়ে বেরিয়ে গেল। আহাত তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। পকেট থেকে ফোন বের করে কানে ধরে বলে উঠল, শাহিন, আজকে রাতেই ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল, কুইক। ওপাশ থেকে শাহিনের কণ্ঠে এলো। ঠিক আছে ভাই। আহাদ ফোনের দিকে তাকিয়ে একটা রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল, রেডি থাকো মাই ডিয়ার প্রেয়সী। বাইরে হালকা বাতাস চলছে। জানালার কাছে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে পর্দার ছায়ায়। আফরোজা শেখ হাতের কাজ শেষ করে সবে রুমে এলেন। রুমটায় ম্লান আলো জ্বলছে। সেই আলোয় কর্নারের টেবিলে কাগজপত্র বিছিয়ে মনোযোগ দিয়ে দেখছিল আমজাদ মীর। সেদিকে এক ঝলক তাকালেন, অতঃপর বিছানায় পিছনে কুশনটা পিঠে ঠেস দিয়ে বসলেন। চোখে দুশ্চিন্তার আলো ছায়া স্পষ্ট। হাত কপালে, যেন ভেতরের চাপ কমানোর চেষ্টা করছেন। আমজাদ মীর ব্যস্ততার মাঝেও সেটা লক্ষ্য করলেন। তার স্ত্রী কপাল চেপে ধরে আছে, চোখ বন্ধ। ভাবলেন হয়তো সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি চশমা খুলে টেবিলে রেখে এগিয়ে এসে ধীরে বসলেন পাশে। আফরোজা শেখ হালকা বিচলিত হয়ে চোখ খুলে তাকান সেদিকে। আমজাদ মীর এবার নরম, শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, আফরোজা, কি হলো? শরীর খারাপ? সামান্য চোখ তুলে তাকালো স্বামীর দিকে। কোনো উত্তর দিলেন না, মৃদু মাথা দোলালেন। আমজাদ মীর ফের জিজ্ঞেস করলেন, তাহলে কি ভাবছো? আফরোজা শেখ একটা ভারী নিঃশ্বাস ফেললেন। এক মুহূর্ত নীরবতার পর মুখ গম্ভীর করে বললেন, আদনানকে নিয়ে ভাবছি। ছেলেটা বড্ড চাপা স্বভাবের, সহজে মুখ ফুটিয়ে কিছু বলে না। চিন্তা হয় আমার ওকে নিয়ে। ভাবছিলাম বিয়ে করালে হয়তো একটা সঙ্গী পাবে, মনের মানুষের কাছে সব বলতে পারবে। কিন্তু দেখুন, আমি নিজেই সব গোলমাল করে ফেললাম। আমজাদ মীর কিছুক্ষণ চুপ করে রইলেন। স্ত্রীকে সামলে নিতে হাতটা আরও শক্ত করে ধরলেন। সান্ত্বনার স্বরে বললেন, শুধু শুধু কেন চিন্তা করছো বলো তো? তুমি তো শুনলে আদনান এমনিতেও এই বিয়ে করতো না। দুভাই মিলে রেশারেশি শুরু করে এই পরিবেশ তৈরি করেছে। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, আর এসব নিয়ে ভেবো না। আফরোজা শেখ এবার খানিকটা বিরক্ত হলেন স্বামীর গা ছাড়া কথাবার্তায়। চোখের রাগ, স্বরে কষাঘাত। আপনি তো থাকেন আপনার রাজনীতি নিয়ে, সংসার, বউ, বাচ্চা এসবের দিকে খেয়াল থাকে আপনার? থাকলে অন্তত আদনানের চেহারা দেখতেন। কাল থেকে ছেলেটা কেমন যেন হয়ে আছে। ভাইজান, ভাবিজান এখনও কিছু জানে না। তাদেরকে কি জবাব দেব আমি? আমজাদ মীর হালকা হেসে মজার ছলে বললেন, তুমি রাজনীতি নিয়ে সবসময় এমন হিংসা করো কেন? মাঝে মাঝে মনে হয় রাজনীতি তোমার সতীন। ব্যাস, কথা শেষ হতেই আফরোজার ধৈর্যের বাঁধ সম্পূর্ণ ভেঙে গেল। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি এখনো মজা করছেন। আমজাদ মীর কিছু একটা বলতে যাবে, তার আগেই পিঠ মুড়িয়ে শুয়ে পড়লেন আফরোজা শেখ। আমজাদ মীর পেছন থেকে কয়েকবার খুঁচিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করলেন, তবে কাজ হলো না। শেষমেশ বাধ্য হয়ে আবার নিজের কাজে ফিরে গেলেন। আহিয়ার হাতে চায়ের ট্রে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল আদনানের রুমের দরজার সামনে। হাতের ট্রেটা কেমন ঠকঠক করে কাঁপছে। তার বুকের ভেতরটা যেন অদ্ভুত ভয় আর উৎকণ্ঠায় ঢেউ তুলছে। আদনান রাতে নিচেও আসেনি, আর খাবারও খায়নি। শুধু জানিয়েছে তার চাটা যেন ওপরে দিয়ে আসা হয়। বিশেষ করে সে হৃদির পরিবারের সামনে পড়তে চায়নি। ঋতুকে চায়ের কাপ নিয়ে যেতে দেখে তার হাত থেকে কাপটা নিয়ে সেই দায়িত্ব নেয় চা দিয়ে আসার। কিন্তু আদনানের ঘরের সামনে এসে এখন তার হাত কাঁপছে বেশ তীব্রভাবে। গতকাল রাতের কথা মনে পড়তেই ভেতরে কেমন অস্থিরতায় ভরে গেছে। আদনানের সেই কথার মানে তো পুরোপুরি বুঝতে পারেনি, আর তখন জিজ্ঞেসও করা হয়নি। তাই মনে মনে ভেবেছে সরাসরি জিজ্ঞেস করবে। আমার জন্য বাজি ধরেছে মানে? প্রখর দ্বিধা দ্বন্দ্বের পর দরজা ঠেলে ভেতরে উকি দেয়। আদনান টেবিলে বসে খুব মনোযোগ সহ ল্যাপটপে কাজ করছিল। আহিয়া যে তার ঘরে এসেছে সে
না তাকিয়ে সেটা বুঝতে পেরেছে। আহিয়ার অবচেতনভাবেই ঘাড়টা একটু কাত হয়ে যায়। সে এমন অদ্ভুত দৃষ্টিতে আদনানকে কখনো দেখেনি। আদনান জার্মান থেকে এসেছে 2 বছর হলো। তার যখন 11 বছর বয়স তখন তার বড় আব্বু বড় আম্মুর সাথে মানে আদনানের বাবা মায়ের সাথে জার্মান চলে গিয়েছিল। তবে প্রতি 1-2 বছর পর সবাই এসে ঘুরে যেত। আদনান পড়াশোনা শেষ করে গত 2 বছর আগে একেবারের জন্য দেশে চলে আসে। আহিয়ার আদনানকে দেখে এর আগে এমন অনুভূতি হয়নি, তবে ইদানিং কেমন উল্টাপাল্টা ভাবনা আসে। এর কারণও হলো আদনান নিজে। সে কেমন করে তার দিকে তাকায়, মাঝে মাঝে হুটহাট করে এমন কথা বলে যে তার মনের কোণে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। আহিয়ার গম্ভীর চিন্তার বিঘ্ন ঘটে আদনানের নির্লিপ্ত গলার স্বরে। চা কি শরবত হলে দিবি? শব্দের মাঝে কেমন ব্যঙ্গ, যেমন অভিমানের লুকোচুরি। আহিয়া হকচকিয়ে গেল। দ্রুত চায়ের কাপ এগিয়ে দিতে গিয়ে সেখানেও বাধে বিপত্তি। হাত কেঁপে গরম চা গিয়ে পড়ল আদনানের হাতে। ইস, কি বিশ্রী একটা কাণ্ড। আহিয়া দাঁত বের করে কৃত্রিম হাসি টেনে বলে, সরি। আদনানের মুখ অনড়। আহিয়া ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আদনানের মনোভাব বোঝার চেষ্টা করল। তার চেহারায় এক ফোঁটা বিরক্তি আছে কিনা বোঝা গেল না। একটা টিস্যু নিয়ে আদনানের সামনে টেবিল সাফ করতে হাত বাড়ালো। তৎক্ষণাৎ আদনান খপ করে হাতটা চেপে ধরল। গলার স্বর খানিকটা ভারী করে বলল, এসব বন্ধ কর আহি। আমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ কর প্লিজ। আর কত হবে আমাকে ধ্বংস করবি? আহিয়া স্থির হয়ে গেল। চোখের পাতা কেঁপে উঠল, অসহায় কণ্ঠে ফিস ফিস করল, কি করেছি আমি? আদনানের বুক ওঠানামা করছে ক্ষোভে। বুঝতে পারছিস না কি করেছিস, নাকি বুঝতে চাইছিস না? এক মুহূর্ত নীরবতার পর আহিয়ার হাতটা ঝামটা মেরে সরিয়ে দিয়ে বলে উঠল, যদি বুঝতেই না পারিস তাহলে এটাও বুঝতে হবে না। শুধু আমার থেকে দূরত্ব বজায় রাখ। এইসব চায়ের বাহানায় আমার ঘরে আসার প্রয়োজন নেই। আমার কারোর দয়া দাক্ষিণ্যেরও প্রয়োজন নেই। যেতে পারিস, আমি ব্যস্ত আছি। আদনানের কথাগুলো কাটার মতো বিঁধল তার মনে। ততক্ষণে চোখ থেকে আপনা আপনি গরম অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রথম আদনান তার সাথে এমন কঠিন হয়ে কথা বলছে, যেটা তার জন্য সহ্য সীমার বাহিরে। ধীরে ঘুরে যেতে নিলেই আবারও আদনানের সেই কঠিন স্বর ভেসে এলো, চায়ের কাপটা নিয়ে যা, এটারও প্রয়োজন নেই। আহিয়া ঢোক গিলতে পারছে না। মনে হলো কেউ কণ্ঠনালী চেপে ধরেছে। চায়ের ট্রেটা তুলে নিয়ে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। আদনান সেদিকে তাকিয়ে বিড়বিড় করল, আম সরি আহি, কিন্তু এটা তোর প্রয়োজন ছিল। আর কত আমি তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করব। এবার তোরও বোঝা উচিত ভালোবাসার যন্ত্রণা কেমন হয়। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে চেয়ারের পেছনে মাথা এলিয়ে দিল। চোখের পাপড়িতে জমে থাকা ক্ষত লুকাতে চাইলেও বুকের ক্ষতটা লুকানো গেল না। রাত তখন প্রায় 1টা। চারপাশ স্তব্ধ। বাসার সবাই গভীর ঘুমে। শুধু হৃদির চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে কেমন অস্থিরভাবে এপাশ ওপাশ করছে। মনে হচ্ছে বুকের ভেতর একটা পাথর চেপে আছে। শ্বাস ঠিক মতো নিতে পারছে না। তার এই নড়াচড়ার পাশে শুয়ে থাকা রাইসার ঘুম ভেঙে গেল। আলো আধারির মাঝে বিরক্ত হয়ে ঘুম জড়ানো গলায় বলে উঠল, সমস্যা কি তোমার? এত নড়াচড়া করতেছো কেন? তোমার জন্য ঘুমাতে পারি না ঠিক মতো। হৃদি উঠে বসে পড়ল। যদিও স্পষ্ট কিছু দেখা যায় না, আধো আলোয় রাইসার অবয়বের দিকে তাকিয়ে হালকা ক্ষোভে বলল, ঘুম না এলে আমি কি করব বলো? আমি কি ইচ্ছে করে করতেছি নাকি? তোমার ঘুম আসে না বলে তুমি আমার ঘুম নষ্ট করবা? ধুর, ঘুমা তুই। ক্লান্ত সুরে বলেই বিছানা থেকে উঠে পড়ল হৃদি। বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে উঠে বারান্দায় এসে দোলনায় বসল। মৃদু ঠান্ডা বাতাসে তার চুলগুলো মুখে এনে ফেলল। হৃদি সেগুলো কানের পাশে গুজে দিয়ে আনমনে তাকালো রাতের অসীম আকাশের দিকে। সেখানে চাঁদের উজ্জ্বলতা ছড়িয়ে আছে। তার আশেপাশে অজস্র তারার মেলা। সব কেমন মিটমিট করে তার দিকেই তাকিয়ে আছে। চাঁদের পাশের তারাটা সব থেকে উজ্জ্বল মনে হলো। তার মনে পড়ে গেল আহাদের সেই আচরণ কেমন বেসামাল হয়ে গিয়েছিল। ভাবতেই অকারণে মুচকি হেসে ফেলল।
কিন্তু পরক্ষণেই সে দীর্ঘশ্বাস ফেলল। আসার পর থেকে একবারও খোঁজ নেয়নি আহাদ। না কোনো কল, না কোনো বার্তা। রীতি বুঝতে পারল আহাদ বেজায় রেগে আছে। এমন সময় হাতের ফোনটা কেঁপে উঠল। হৃদি চমকে তাকালো জ্বলন্ত ফোনের স্ক্রিনে। আহাদের নাম্বার থেকে বার্তা এসেছে। 2 মিনিটের মধ্যে নিচে আসো। হৃদির নিঃশ্বাস রোধ করে এক মুহূর্ত তাকিয়ে থাকে সেই বার্তাটার দিকে। অতঃপর গ্রিলে মাথা ঠেকিয়ে তাকায় নিচের দিকে। রাস্তার ল্যাম্পপোস্টের আধো আলোয় গাড়ির বনেটের সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। ধূসর ছায়ার মাঝেও তার দৃষ্টি যেন স্পষ্ট, হৃদির ওপর নিবদ্ধ। দ্রুত সরে এলো হৃদি। বুক অনিয়ন্ত্রিতভাবে ধুকপুক করছে। সেই ধুকপুকানি নিয়েই ধীরে বাসা থেকে বেরিয়ে আসে। হৃদি গাঢ় নীল রঙের একটা সালোয়ার কামিজে ওড়নাটা ভালো করে মাথায় টেনে রেখেছে। আহাদ হৃদিকে আসতে দেখে দাঁড়ানোর ভঙ্গিটা সোজা করল। তার চোখে রাগ, কিন্তু সেই রাগেই ছিল এক অদ্ভুত টান। হৃদি একদম তার সামনে এসে মাথা নিচু করে ধরে দাঁড়ায়। আহাদ হাতের ঘড়ির ওপর ঠকঠক করে গম্ভীর স্বরে বলে, 17 মিনিট লেট। আমি বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি আবছা আলোয় চোখ তুলে তাকালো তার দিকে। মিনমিন করে বলল, বলি কি 2 মিনিটে আসা যায়? হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। হৃদি এক মুহূর্ত চুপ করে থেকে মাথা নত করে বলল, ভুল হয়ে গেছে, পরের বার চেষ্টা করব। আহাদ ভ্রু কুঁচকে বলল, ভুল হয়ে গেছে? হৃদি চমকে তাকালো আহাদের দিকে। দ্রুত মাথা নেড়ে আতঙ্কিত গলায় বলল, না না, মানে আমি। আর কিছু বলার আগেই আহাদ হঠাৎই এক ঝটকায় হৃদির কোমর টেনে তাকে নিজের বক্ষস্থলে এনে ফেলল। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার কিন্তু এখন লাইসেন্স আছে জানো, তো এখন থেকে যা বলবে ভেবেচিন্তে বলবে। হৃদির মুখ লালচে হয়ে উঠল। তার মাথা নিঃশব্দে এসে ঠেকল আহাদের বুকের ওপর। আহাদের বুকে মাথা ঠেকিয়ে চুপচাপ হৃৎপিণ্ডের তীব্র ধুকপুকানি শুনতে লাগল। কিন্তু সেটা কার, হৃদির নাকি আহাদের? দুজনেই টের পাচ্ছিল হৃদয়ের গতি সমান ছন্দে দৌড়াচ্ছে। হৃদির কোনো প্রতিক্রিয়া না দেখে আহাদ আলতোভাবে তার চিবুক ধরে মাথা উঁচু করল। দুহাত দিয়ে মুখটা ধরে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? নির্দ্বিধায় উত্তর দিল হৃদি। আহাদ হৃদির দিকে তাকিয়ে তার ভিতরের অনুভূতি বোঝার চেষ্টা করল। অদ্ভুত মাতাল করা কণ্ঠে জিজ্ঞেস করল, পালাতে চাইবি আমার সাথে? ভরসা আছে আমার উপর? বুকটা ধপাধপ করছে হৃদির। প্রশ্নটার মানে সে পুরোটা বুঝল না, তবুও নিজের সমস্ত সাহস সঞ্চয় করে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা চাকালো। আহাদ এবার কড়া স্বরে বলল, মুখে বলো হ্যাঁ অথবা না। চোখ বন্ধ করে হৃদি উচ্চারণ করল। আহাদের ঠোঁটের কোণে বিজয়ী হাসির রেখা ফুটে উঠল। হাত বাড়িয়ে হৃদির কোমল হাতটা নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে নিল। অতঃপর গাড়িতে উঠে বসতেই তাদের গাড়ি রাতের রাস্তায় ধীরে ধীরে মিলিয়ে গেল। চাঁদ তারার নীরবে সঙ্গ দিয়ে এক অজানা অপ্রকাশিত যাত্রার পথে ছুটে চলল। সূর্যের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। পূর্ব আকাশে ম্লান কমলা রঙের রেখাগুলো ধীরে ধীরে গলে মিশে যাচ্ছে ধূসর মেঘের সাথে। পাহাড়ি গাছ এবং মাটির শোধা গন্ধ মিলেমিশে এক অন্যরকম মন মুগ্ধকর ঘ্রাণ নাকে এসে ঠেকছে। চারদিকে কুয়াশার মতো মেঘে ঢেকে আছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাঘাট। আবহাওয়ায় কেমন শীতল প্রভাব। হৃদির এক মুহূর্ত মনে হলো সে কোনো মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছে। ছাদ খোলা লাল গাড়িতে দাঁড়িয়ে পাখির ডানার মতো দুহাত মেলে চোখ বন্ধ করে সেই শীতলতা অনুভব করতে লাগলো। তার সিল্কি চুলগুলো বাতাসে নেচে এগিয়ে বারবার উড়ে এসে পড়ছে চালকের আসনে বসে থাকা আহাদের মুখে। এতে আহাদ বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না, বরং সে তার প্রেয়সীর সেই অদ্ভুত কোমল মুখের দিকে বারবার তাকিয়ে দেখছে। হৃদির সেই বাচ্চামো দেখে অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। গতকাল রাতে যখন কাউকে কিছু না জানিয়ে আহাদের হাত ধরে পালিয়ে এসেছে, তখনও হৃদি জানে না তাদের গন্তব্য কোথায়। আহাদকে কয়েকবার প্রশ্ন করেছে, তবে সে সাবধানতার সাথে এড়িয়ে গেছে, কারণ সে সারপ্রাইজ দিতে চেয়েছিল তার প্রেয়সীকে।
রাত আনুমানিক 3টার দিকে তারা প্রাইভেট বিমানে করে চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রামে আহাদের পুরনো বন্ধু তুহিন আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। বিমানবন্দর থেকে বের হতেই তুহিনের সাথে দেখা হয়। তুহিন একটা ছাদ খোলা লাল গাড়ির ব্যবস্থা করে আর সেটা নিয়েই তারা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। অজানা গন্তব্যের কৌতূহলের হৃদির দু চোখের পাতা এক করতে পারেনি, অথচ এখন হৃদিকে দেখলে বোঝাই যায় না সে যে নির্ঘুম ছিল। তাকে দেখলেই বোঝা যায় সে কতটা আনন্দের সাথে উপভোগ করেছে এই মেঘে আচ্ছন্ন সূর্য উদয়ের মুহূর্ত। আহাদ শুধু মুগ্ধ নয়নে তার প্রেয়সীকেই দেখছে। এক সময় গাড়ি এসে থামল নীলাচল পাহাড়ের চূড়ায়। নিচে দূর দূরান্তে ছড়িয়ে আছে মেঘের সমুদ্র, যেন অসীমতার ক্যানভাসে সাদা তুলোর আঁচড়। জায়গাটা তখন লোকালয় শূন্য, তেমন কোনো পর্যটকের ভিড় নেই বললেই চলে। হৃদি গাড়ি থেকে নেমে নিঃশব্দে হাঁটতে লাগলো পাহাড়ের প্রান্ত পর্যন্ত। এক প্রান্তে গিয়ে আবারও পাখির ডানার মতো দুহাত মেলে প্রকৃতি উপভোগ করতে লাগলো। আহাদ দাঁড়িয়ে আছে একটু দূরে। হৃদির সেই দৃশ্য তার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। ওর কালো চুলের গুচ্ছ বাতাসে উড়ছে। সূর্যের আলোয় মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। তাকে দেখে আহাদের মনে হলো মেঘের রাজ্যে কোনো ডানাকাটা পরি মেঘ বিলাস করছে। সে ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে গিয়ে পেছন থেকে হৃদির কোমর জড়িয়ে ধরল। থুতনিতে ঠেকাতেই গরম নিঃশ্বাস শুয়ে গেল হৃদির ঘাড়ে। হৃদি প্রথমে একটু চমকে যায়, কিন্তু পরবর্তীতে আহাদের উপস্থিতি বুঝতে পেরে পরম আবেশে চোখ বন্ধ করে নেয়। আহাদ প্রশান্তির নিঃশ্বাস ফেলে মৃদু স্বরেই ডাকল, হৃদি। হৃদি চোখ বন্ধ রেখেই জবাব দেয়, হুম। আহাদ হৃদির ঘাড়ে চিবুক ঠেকিয়ে বলে উঠল, তো জানো আমি তোমায় কেন মেঘের রাজ্যে নিয়ে এলাম? কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করল হৃদি। কেন? আহাদ হৃদির ডানার মতো মেলে ধরা হাত দুটো নিজের হাতের তালুর মধ্যে নিয়ে নিল। অতঃপর অদ্ভুত মাতাল স্বরে বলে উঠল, এই জ্বলন্ত মেঘের ভেলাকে, এই অনন্ত আকাশকে আমার প্রেয়সীর জ্বলন্ত রূপ ছুঁয়ে দেখাতে চেয়েছিলাম, যেন প্রকৃতির খুব কাছে দেখতে পাই আমি তোমায় কতটা ভালোবাসি। আহাদের মুখে নিজের সামান্য এতটুকু প্রশংসা শুনেই লাজ বরণ হলো তার মুখে। ধীরে নিজেকে ঘুরিয়ে নিয়ে আহাদের চোখে দৃষ্টি গেঁথে দিয়ে প্রশ্ন করল, ভালোবাসেন আমায়? আহাদ হাসল, একরকম দুষ্টু কমলতায় আওড়ালো। সন্দেহ আছে কোনো? বলেননি তো কখনো। আহাদ হেসকি স্বরে বলল, ভালোবাসলে মুখে বলাটা কি জরুরি? এই যে আমার হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা কি কম পড়ে যাচ্ছে? হৃদি চিবুক ঠোঁট উল্টে অভিমানের স্বরে বলল, তবুও আমার কি সেই শব্দটা শোনার ইচ্ছে জাগতে পারে না? আহাদ মুহূর্তখানেক নীরব তাকিয়ে রইল সেই অভিমানী মুখটার দিকে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। ধীরে ধীরে হৃদির দিকে তাকিয়ে পিছু হেঁটে গিয়ে দাঁড়ালো মাঝ বরাবর। আকাশের দিকে মুখ তুলল। তারপর হঠাৎই ধনুকের মতো তার কণ্ঠস্বর ফেটে পড়ল পাহাড়ের বুক চিরে। আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তার সেই শব্দ পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হয়ে বাতাসের সাথে ফিরে আসলো। হৃদি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহাদের পাগলামো দেখে। শুধু হৃদিই নয়, দূরে থাকা 2-4 পর্যটক তারাও ঘুরে তাকিয়ে আছে তাদের দিকে। হৃদি কিছুটা লজ্জিত আবার কিছুটা আনন্দিত হলো। চোখের কোণ চিকচিক করে উঠল তার। সে ছুটে গিয়ে আশ্রে পড়ল আহাদের বক্ষস্থলে, যেন নিজের লাজে মাখা মুখটা লুকাতে চাইছে। আহাদ তাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে ফিসফিস করে বলল, আর বলতে হবে? হৃদি শুধু না সূচক মাথা নাড়ল। একটু নীরবতার পর হৃদি আলতো করে সরে গিয়ে বসল পাহাড়ের ধারে ঝুলন্ত দোলনায়। আহাদ পেছন থেকে এসে দোলনাটা ধীরে ধীরে দুলিয়ে দিতে লাগলো। বাতাসে হৃদির গাঢ় নীল রঙের ওড়নার কোণ উড়ছে। মেঘের পর্বতগুলো যেন তাদের ঘিরে নরম চাদরের মতো জড়িয়ে ধরেছে। সব মিলিয়ে মুহূর্তটা দুজনের মাঝখানে প্রকৃতির নীরব ভালোবাসা আর মেঘে ঢাকা এক টুকরো অনন্ত সকাল হয়ে মিলিয়ে গেল। সকাল সকাল মীর হাউজের ডাইনিং টেবিলে আজ অনেক দিন পর সবাই একত্রে নাস্তা করতে বসেছে। ব্যস্ততার কারণে যে যার মতো নাস্তা করেই বেরিয়ে যেত, কিন্তু আজ আবার সবাই একত্র হয়েছে। তবুও 2 ভাই বোন আহাদ আর আহিয়া অনুপস্থিত। আজ আমজাদ মীর সবার দিকে এক ঝলক দেখে নিয়ে হাতের চায়ের কাপটা মৃদু শব্দ করে টেবিলে রাখলেন।
আশফাক মীরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আশফাক, তোমার গুণধর ভাতিজা কই? আশফাক চায়ের কাপ থেকে চুমুক সরিয়ে হালকা বিরক্তি কণ্ঠে বললেন, আমি কি করে জানবো? কেন জানবি না? তার হাড়ের খবর তো সব তুই রাখিস, তাহলে এটা জানিস না কেন? না ভাইজান, সব জানায় না। তোমার ছেলে যতটুকু জানানোর প্রয়োজন ততটুকুই জানায়, বাকিটা তো আমি লুকিয়ে খোঁজ খবর রাখি। তাহলে এখন রাখছো না কেন? এখন তো তার সঙ্গী আছে, আমি অযথা আর আটকাতে যাব কেন? আমজাদ মীর ভাইয়ের কথায় বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিল। এমন সময় হালিমা বেগম রান্নাঘর হতে ব্যস্ত পায়ে আদিবার টিফিন বক্স নিয়ে হাজির হলো। আফরোজা শেখ মুখ তুলে তাকে জিজ্ঞেস করলেন, হালিমা, আহাত কোথায়? হালিমা বেগম টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে আদিবার ব্যাগে রাখতে রাখতেই বললেন, আহাত কোথায় সেটা তো জানি না আব্বা, তবে ও বাড়ি থেকে সকাল সকাল রিদিতার মা ফোন করেছিল। আফরোজা শেখ খানিকটা ভ্রু উঁচিয়ে বললেন, রিদিতার মা ফোন করেছিল কেন? রিদিতা নাকি বাসায় নেই, গতকাল মধ্যরাতে নাকি তানভীর ওকে বাসা থেকে বের হতে দেখেছে, এরপর থেকে মেয়েটা উধাও। আশফাক মীর আচমকা শব্দ করে হেসে উঠলেন, যেটা ছিল বিদ্রূপ মেশানো হাসি। হালিমা বেগম কিঞ্চিত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এভাবে হাসছো কেন? আশফাক মীর হালকা ভঙ্গি করে বললেন, বোঝা হয়ে গেছে আমার। আফরোজা শেখ কিছুটা কপাল গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। বোঝা হয়ে গেছে মানে কি বুঝেছ? আশফাক কিছু বলার আগেই আমজাদ মীর নিজের চায়ের কাপটা ঠেলে দিলেন সামনে, গলায় একরকম কঠোর সুর। কি বুঝবার, যেহেতু দুজনে উধাও, এর মানেটা পরিষ্কার। তোমার আদরের ছেলে তোমার আদরের বউকে নিয়ে পালিয়েছে। আফরোজা শেখের দৃষ্টি স্থির হয়ে রইল স্বামীর দিকে। বিচক্ষণ আফরোজা শেখ বুঝতে পারলেন এসব তার পাগল ছেলেরই কাণ্ড। কাউকে না জানিয়ে সোজা বউ নিয়ে উধাও হয়ে গেছে, কিন্তু এমনটা করার কি আছে সেটা বুঝলেন না। একটু নীরবতার পর আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল। এতক্ষণ আদনান চুপচাপ থাকলেও এবার নড়ে চড়ে উঠল, পেশি টানটান হয়ে গেল, সিঁড়ি দ্বারা সোজা করে বসল, আর চোখে তাকালো আহিয়ার ভঙ্গুর মুখের দিকে। আহিয়া তার দৃষ্টি এড়িয়ে গেল। এক নিঃশব্দ অনীহা নিয়ে ব্যাগটা কাঁধে তুলে সোজা মূল দরজার দিকে হাঁটল। তখনই আমজাদ মীরের কড়া কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাচ্ছ? আহিয়ার পা থেমে যায়, ঘুরে বাবার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ভার্সিটি। নাস্তা করে চাও? এখন ইচ্ছে করছে না বাবা, বাইরে থেকে খেয়ে নিব পরে। ঠিক আছে, তাহলে যাও। এমন সময় আফরোজা শেখ বললেন, আজকে তোমার ড্রাইভার আসবে না, ছুটি নিয়েছে, তুমি বরং আদনানের সাথে যাও। আহিয়াকে কিছু বলতে না দিয়েই আদনানের দিকে তাকিয়ে আদেশের স্বরে বললেন, আদনান, তুমি তো এখনই বের হবে, যাওয়ার পথে আহিয়াকে ভার্সিটিতে নামিয়ে দিও। আদনান গভীরভাবে আহিয়ার দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো সংযত গলায় বলল, ঠিক আছে ছোট আম্মা। এই বলে আদনান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, পকেট থেকে গাড়ির চাবি বের করে সোজা বাহিরে চলে গেল। আহিয়া কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে তার এক বিন্দু পরিমাণও ইচ্ছে নেই আদনানের সামনে যাওয়ার, তবুও বাধ্য হয়ে ধীরে ধীরে তার পিছু গেল। আদনান গাড়িতে এসে আগে থেকেই বসে রইল। আজকে আর আগের মতো দরজা খুলে দাঁড়ালো না। আহিয়ার বুকটা কেমন ভারী হয়ে গেল, হাহাকার করে উঠল ভিতরটা। নিজেকে কোনোরকম সামলে দরজা খুলে পেছনের সিটে বসল। অন্যবারের মতো আদনান এবার আর বলল না, আমি কি কোনো ড্রাইভার? সামনে এসে বসো। আহিয়া এতেও নিরাশ হলো কিছুটা। নীরবতা ভারী হয়ে ঝুলে রইল গাড়ির ভেতর। লুকিং গ্লাসে আদনানের চোখ আটকে রইল আহিয়ার নিস্তব্ধ মুখটার দিকে। তার দৃষ্টি স্থির, শূন্য তাকিয়ে আছে। গতকাল রাতের ঘটনা মনে পড়তেই আবারও চোখ জোড়া ছলছল করে উঠল। লুকিয়ে মুছে নিল চোখের কোণের চিকচিক করা অশ্রুবিন্দু। আদনান সবই দেখেছে, তবুও কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভারসাম্য তার ছিল না। লুকিং গ্লাসটা হাত দিয়ে আহিয়ার মুখের দিক থেকে সরিয়ে নেয়, অতঃপর গাড়ি স্টার্ট করে সোজা বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়। গাড়ি যখন ভার্সিটির গেটে থামল, আহিয়া তখন স্তব্ধ হয়ে বসে আছে। পুরো পথে একে অপরের সাথে একটা শব্দ বলেনি। আদনান আবার লুকিং গ্লাস বাঁকিয়ে তার দিকে তাকালো। নীরবতা ভেঙে আয়নার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল,
চলে এসেছে, এবার যেতে পারিস। আহিয়ার যেন ধ্যান ভাঙল, আর দেরি না করে গাড়ি থেকে নামতে উদ্যত হয়। তবে কিছু একটা ভেবে থেমে গিয়ে আদনানের পিঠের দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাংক ইউ। আর সরি, আমার জন্য আপনাকে কষ্ট করে আবার এদিকটায় আসতে হলো। আম্মু বলেছিল বলে আসলাম, তা না হলে ট্যাক্সি কিংবা রিকশায় আমি একাই আসতে পারতাম। আহিয়ার প্রত্যেকটা কথা আদনানের গায়ে কাটার মতো বিঁধল। মনে হলো আহিয়ার কাছে সে খুব অচেনা কোনো ব্যক্তি, যাকে লিফট দিয়েছে বলে এখন তার শুকরিয়া আদায় করছে। আদনান কিছু বলার আগেই আহিয়া গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়, দ্রুত পায়ে হেঁটে ছাত্রছাত্রীদের সাথে মিলিয়ে যায়। আদনান সেদিকে তাকিয়ে পেছনের সিটে মাথা হেলিয়ে দেয়, বিড়বিড় করে আওড়ায়, তোকে ছোঁয়া অসম্ভব আহি, কিন্তু ভীষণভাবে অনুভব করাটাও তো অসম্ভব কিছু নয়। আমি না হয় তোকে আর তোর অভিমানগুলোকে হৃদয় দিয়ে অনুভব করে যাব। তার ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সে ভার্সিটির সামনে থেকে বেরিয়ে ব্যস্ত শহরের সাথে মিলিয়ে যায়। সন্ধ্যা তখন আনুমানিক 6টা। নীলাচল পাহাড়ের বুক বেয়ে সূর্যের শেষ আলো নামছে ধীরে ধীরে। মেঘের ভেতর আলো ছায়ার খেলায় চারদিক যেন এক রহস্যময় মগ্ন। পাহাড়ের বাতাসে শীতলতা আছে, তবুও সেই হালকা ঠান্ডা যেন কেমন এক কোমল উষ্ণতা ছুঁয়ে দিচ্ছে দুজনকেই। দিন শেষে তারা পৌঁছালো পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগির রিসর্টে। সেখানে তুহিন আগে থেকেই আহাদের কথা মতো মেঘদূত নামের কটেজটি তাদের নামে বুকিং করে রেখেছিল। কাঠের তৈরি আর উষ্ণ ও নান্দনিক ইন্টেরিয়রের মেঘদূত নামের কটেজটি নীলগিরির সবচেয়ে রোমান্টিক কটেজ। এখান থেকে পাহাড়ের সারি আর মেঘের স্রোত স্বর্গের মতো দেখা যায়। আহাদ আর হৃদি সারাদিনে বান্দরবানের আরও বেশ কয়েকটা জায়গায় ঘুরেছে। নীলাচল থেকে সূর্য উদয়ের মুহূর্ত উপভোগ করার পর তারা গেল শৈলপ্রপাত। সেখানে শীতল ঝর্ণার কিছু সময় কাটানোর পর যায় চিম্বুক পাহাড়ে। এরপর দুপুরে লাঞ্চ সেরে তারা আসে নীলগিরি। সেখানে একসাথে সূর্যাস্ত দেখা শেষ করে। অতঃপর যখন নীলগিরি রিসর্টে আসে তখন সেখানকার 2 জন স্টাফ এবং ম্যানেজার তাদের মেঘদূত কটেজে নিয়ে আসে। একজন স্টাফ এগিয়ে এসে আগে দরজা খুলে দিল, আর দরজা খুলতেই চোখে পড়ে কটেজের ভেতরে রোমাঞ্চকর দৃশ্য। মোমবাতির মৃদু হলদে আলোয় ঘরটা ঝলমল করছে। শুভ্র বিছানা জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি, মেঝেতেও ছড়ানো লাল পাপড়ির রেখা যেন পথ দেখাচ্ছে সজ্জা পর্যন্ত। সাদা পর্দার পাশে ঝুলছে ছোট্ট ছোট্ট বল আকারের বাল্ব। বারান্দার দিকে তাকালে মনে হয় যেন তারা মাখা কোনো রাতকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। হৃদি এক পা ভেতরে দিয়েই থমকে গেল। মুখে রক্তিম হাওয়া ছড়িয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন জানি অজানা অস্বস্তিতে ভরে গেল। তার মনে পড়ল তাদের বিয়ের রাতও এমনই ছিল, বরং এই ঘরটা যেন তার চেয়েও বেশি আলোকিত, বেশি অন্তরঙ্গ। এটা দেখে হৃদি একটা শুকনো ঢোক গিলে নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে নিল। আহাদ আর চোখে তাকালো তার কাঁধ ঘেঁষে থাকা প্রেয়সীর দিকে। তার লজ্জায় গুটিয়ে যেতে দেখে ওষ্ঠজোড়া চেপে মুখ লুকিয়ে হেসে ফেলল। ম্যানেজার অতি নমনীয় কণ্ঠে বলল, স্যার, মিস্টার তুহিন আমাদেরকে জানিয়েছেন আপনারা নবদম্পতি। আপনাদের কাগজটা যেন সুন্দর করে সাজিয়ে রাখি, তার কথা মতো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আহাদ ঠোঁট বাঁকিয়ে বলল, গুড। আপনার পছন্দ হয়েছে স্যার? আহাদ বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চোখ টিপে বলল, পারফেক্ট। ম্যানেজার তার ইঙ্গিত বুঝতে পেরে হালকা হাসল, মাথা নত করে সম্মানের সহিতে বলল, ঠিক আছে স্যার, কোনো দরকার পড়লে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আসছি। হ্যাভ এ গ্রেট ডে স্যার। ম্যাম। আহাদ চোখের ইঙ্গিতে সম্মতি দিল। চাবির রিং আহাদের হাতে দিয়ে সবাই সেখান থেকে চলে যায়। আহাদ দরজাটা আরেকটু মেলে ভেতরে প্রবেশ করে। একটু ভঙ্গিমা করে চিবুকে আঙ্গুল বুলাতে বুলাতে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো রুমের সাজসজ্জা। হঠাৎ খেয়াল করলো হৃদি ভেতরে আসছে না। সে ঘাড় মুড়িয়ে তাকায় পিছনে। হৃদি গালির ভেতরটা কামড়ে ধরে দাঁড়িয়ে আছে। আহাদ নির্লিপ্ত স্বরে বলল, এই যে হৃদি রানী, আপনাকে কি ভেতর আসার জন্য আলাদা করে আমন্ত্রণ করতে হবে? আহাদের কথায় হৃদি চোখ পিটপিট করে তাকায় তার দিকে, তবে এক চুল পরিমাণও নড়ল না।
আহাদ তার ভেতরে দ্বিধা বুঝতে পারল। এগিয়ে এসে তার হাত ধরে ভিতরে আনতে চাইল। হৃদি এক পা পিছিয়ে গেল। আহাদ এবার বিরক্ত হলো। কি সমস্যা, ভেতর আসো। হৃদি মাথা না সূচক নাড়ালো। আহাদ এবার আরও খেপে গেল। বিরক্ত গলায় বলল, হৃদি, আমি ক্লান্ত, প্লিজ কোনো ঝামেলা করো না, ভেতরে আসো। হৃদি এবার আহাদের দিকে সরাসরি তাকালো। আসলেই অনেকটা ক্লান্ত লাগছে তাকে। গত রাত থেকেই তো কোনো বিশ্রাম পায়নি, সে নিজেও ক্লান্ত। তাই আহাদের কথায় ছোট ছোট পা ফেলে ভেতরে আসে। পেছন থেকে আহাদ ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। সেই শব্দে কিঞ্চিত কেঁপে ওঠে হৃদি। আহাদ কর্নারের ব্রাউন সোফায় ভারী শরীরটা এলিয়ে দেয়। হৃদির দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, এরপর আমি যাব। হৃদি আমতা আমতা করে বলল, আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি, কি করে? আহাদের চাহনি দেখে তার কথা বন্ধ হয়ে গেল। আহাদ হৃদির দিকে তাকিয়ে উঠে যায় অন্য কর্নারে থাকা পিত্তি কালারের লাগেজের দিকে। লাগেজের জিপার খুলে সেখান থেকে একটা লাল রঙের চুড়িদার আর তোয়ালে এনে হৃদির হাতে দিয়ে বলল, আহাদ রোজা কাঁচা কাজ করে না, সব প্ল্যানিং করেই করে। হৃদি কিছুটা অবাক হলো। এসবের ব্যবস্থা কখন করলো এই লোকটা? আহাদের আঙ্গুল স্পর্শ করতেই ভেতরটা কেমন কেঁপে উঠল। কোনো কথা না বলে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। আহাদ হালকা হেসে মাথা নেড়ে আবার সোফায় বসল। পরবর্তীতে চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণের জন্য। বাইরে হাওয়া বইছে, কটেজের ছোট্ট বাতিগুলো দুলছে। ততক্ষণে হৃদি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ খুলে সেদিকে তাকায় আহাদ। হৃদির সেই ভেজা স্নিগ্ধ মুখ দেখে ভেতরটা কেমন করে উঠল তার। মাথা ঝাঁকিয়ে আবার তাকাতেই চোখ পড়ল কোমর অবধি চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। সামান্য কপাল গুছিয়ে এলো তার। হুড়মুড়িয়ে উঠে লাগেজ থেকে হেয়ার ড্রায়ার বের করে হৃদিকে টেনে নিল নিজের কাছে। তার চুলগুলোকে ধীরে ধীরে ড্রায়ারের সাহায্যে শুকিয়ে দিতে লাগলো। হৃদি চোখ কপালে তুলে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। আহাদের চোখে রাগ নেই, আছে যত্ন, অধিকার, ভালোবাসার নিঃশব্দ ভাষা। আহাদ কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখানকার আবহাওয়া এমনিতেই ঠান্ডা, তার উপর যদি চুল এমন ভিজে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে, একটু কেয়ারফুল হতে পারো না? আমার কিচ্ছু হবে না, অভ্যেস আছে আমার। আচ্ছা। আহাদের চোয়াল শক্ত করে হৃদির হাতে ড্রায়ারটা ধরিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদি আহামকের মতো দাঁড়িয়ে রইল। বুঝতে পারল না হঠাৎ করে তার আবার হলোটা কি। সে তো ভুল কিছু বলেনি, তাহলে এমন রাগের কারণটা কি? প্রায় আধ ঘন্টার বেশি হবে আহাদ এখনও বের হচ্ছে না ওয়াশরুম থেকে। হৃদি জানতো না পুরুষ মানুষের শাওয়ার নিতে এত সময় লাগে। অনেকক্ষণ অপেক্ষার পর অধৈর্য হয়ে সে কটেজের বারান্দার দিকে যায়। একটা দোলনা আছে বারান্দায়। হৃদি সেখানে গিয়ে বসতেই দোলনাটা মৃদু দুলতে লাগলো। সেখান থেকে রাতের পাহাড়গুলো দেখে মনে হলো সব ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। ফুরফুরে সুন্দর বাতাস এসে হৃদির শরীরটা শীতল করে দিল। কানে আসে পাতার মৃদু শব্দ আর দূরের পাহাড়ি ঝিঝি পোকার ডাক। সে চোখ বন্ধ করে বাতাসটা গভীরভাবে অনুভব করল, যেন পাহাড়ের হৃদয়ে স্পন্দন শুনছে। আকাশে চাঁদ আসে ঠিকই, কিন্তু মেঘে ঢাকা পড়েছে। ঝাপসা আলোতে সবকিছু যেন স্বপ্নের মতো লাগে। সে দাঁড়িয়ে হাত বাড়ালো, যেন মেঘটাকে শুয়ে দিতে চাচ্ছে। তার আঙ্গুলের ডগায় বাতাসের শিরশিরে স্পর্শ। ঠিক তখনই তার পিছনে ভেসে এলো গভীর ভারী এক শ্বাসের শব্দ। সে বুঝতে পারল আহাদের উপস্থিতি। হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল। পেছন ফিরে তাকাতে চাইল, কিন্তু পারল না। পর মুহূর্তেই আহাদের হাত ধীরে ধীরে এগিয়ে এলো, তার কোমরটা জড়িয়ে ধরল। হৃদির পিঠ গিয়ে ঠেকলো আহাদের বুকের সাথে। হৃদির শরীর কেমন শিরশির করে উঠল তার ছোঁয়ায়। হৃদির ঘাড়ে থুতনি ঠেকিয়ে হাসকি স্বরে ডাকল, হৃদি। হৃদির ঠোঁট শুকিয়ে গেল, কাপা গলায় উত্তর দিল, আহাদ হৃদির পিঠে নাক ঘষে গন্ধ নিল, অতঃপর বলল, আমার ঠান্ডা লাগছে, ভেতরে চলো। হৃদি আবারও কেঁপে উঠল, বলল, আপনার ঠান্ডা লাগলে আপনি যান, চা কফি খান, আমায় কেন রাখছেন? আহাদ নেশালো গলায় বলল, এই ঠান্ডা চা কিংবা কফিতে যাবে না। তাহলে? উষ্ণতা প্রয়োজন, চলো ভেতরে যাই। এই বলে হৃদির হাত ধরে টানল, কিন্তু হৃদি আঁতকে উঠে বলল, না না।
আহাদ ভড়কে গিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? হৃদি মাথা নত করে মিনমিন করে বলে, আসলে আমার ক্ষুধা লেগেছে। মুহূর্তেই আহাদের মেজাজ খারাপ হয়ে গেল। একরাশ বিরক্তি নিয়ে দাঁত কপাটি দিয়ে বলল, এমন একটা মুহূর্তে তোমার খিদে পেয়েছে? হৃদি চিবুক নামিয়ে অপর্ণিস মাথা নেড়ে সম্মতি জানালো। আহাদের রাগে তার বাদামি চোখ জোড়া লাল হয়ে গেল। ফুঁসে উঠে কর্কশ গলায় বলল, একটা থাপ্পড় খেলে অটোমেটিক খিদে চলে যাবে তোর, বলছাদ বেরি। আহাদের গর্জনে হৃদি আরও ভরকে গেল। বারান্দার কাঠের একটা অংশ ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসে তার চুলগুলো উড়ছে। আহাদ এগিয়ে এলো আরও কাছে। তার কণ্ঠ যেন বজ্রের মতো গর্জে উঠল, চলো ভেতরে চলো। হৃদি স্থির, নড়ল না এক চুলো, একইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আহাদের ক্রোধ এবার চরমের ঊর্ধ্বে পৌঁছে গেল। কটমট করে তাকিয়ে বলল, তোর কাছে দুটো অপশন জানো, হয় ভেতরে যাবি নয় এখান থেকে নিচে ঝাঁপ দিবি, বল কোনটা? হৃদির শরীর কেঁপে উঠল। তারা এখন পাহাড়ের চূড়ায় আছে, আর এখান থেকে পড়লে তো তার অস্তিত্বও থাকবে না। ভয়ে ভয়ে তাকালো নিচের দিকে। তাকাতেই মনে হলো তার নিচে শুধু ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকার যেন তাকিয়ে আছে তাকে গিলে ফেলার অপেক্ষায়। আহাদ এগিয়ে এসে হৃদির ঘাড়ে ধরে সামান্য ঝুঁকিয়ে বলল, দিব ফেলে দিব? না না, যাবো তো, আপনার সাথে ভেতরে যাব। হৃদি আহাদের সাদা শার্টের বুকের অংশ খামচে ধরে রেখেছে। বুক দ্রুত ওঠানামা করছে আতঙ্কে। তবে এই আতঙ্ক নিচে ফেলে দেবে বলছে সেজন্য, নাকি অজানা অসহ্য সূচনার জন্য বুঝতে পারল না। আহাদ এবার তাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বক্ষস্থলে এনে ফেলল। তাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি সমমান তালে বাসতে লাগলো। তখনই এক ঝাপটা বাতাস এসে সব কিছু এলোমেলো করে দিল। আচমকা হৃদিকে কোলে তুলে নিল সে। তার কপালে মৃদু ঠোঁটের ছোঁয়া রাখল, কপালে কপাল ঠেকিয়ে রাখলো কয়েক মুহূর্ত। দুজনের নিঃশ্বাসই ভারী। আহাদ আরেকটু বেসামাল হতেই হৃদি মিইয়ে গেল। মুখ গুজে রাখলো আহাদের বুকে। কান পেতে খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো সেই তীব্র ধুকপুকানির শব্দ, যেখানে কেবল ভালোবাসা, ভয় আর আকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশ্র সুর। আহাদ তাকে নিয়ে ধীরে ধীরে ভেতরে এসে পর্দা টেনে দিল, যেন নিজেদের এই একান্ত মুহূর্ত আড়াল করে দিয়েছে প্রকৃতি থেকে। বাইরে এখন শুধু বাতাসের শো শো শব্দ। পাহাড়, মেঘ আর চাঁদ সব মিলে তাদের দুজনকে ঢেকে রাখলো নিজেদের নরম নিঃশব্দ আলিঙ্গনে।